ফাইল তাদের সর্বোচ্চ চেষ্টার পর শেষ পর্যন্ত ইরানকে হারাতে পারছে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আজ এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যাতে ইরানের কাছে ট্রাম্পের মাথা নত হয়ে গেছে। সে বিশেষ চমকটি জানাবো। পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন 16টি ঘাঁটি নিয়ে মহা টেনশনে আমেরিকা, কারণ এই 16টি তাণ্ডব লীলায় কেঁপে উঠেছিল ইরানের। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের এযাবৎ যুদ্ধের প্রথম ধাপেই যে পরিমাণ ক্ষতি হয়েছে তার কিছু পরিসংখ্যান আসছে, এবং ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রয়েছে বিশেষ একটি ফাইল। কি লেখা আছে সেই ফাইলে এবং সেখানে সিগনেচার করলে কি হবে আর না করলে কি হবে। চলুন আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করছি। যদি দেখতে এবং শুনতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আপনারা কে কোত্থেকে দেখছেন আমি আপনাদের কমেন্টই দেখতে পাচ্ছি। এখানে অনেকেই আমার পরিচিত, হয়তো মুখ নয় কিন্তু নামগুলো পরিচিত। প্রতিদিন আমি তাদের কমেন্ট দেখি যারা আমার নিয়মিত দর্শক। পর্তুগাল থেকে দেখছেন আমার এক ভাই মাসুম ভাই, কি অবস্থা? হ্যাঁ, মুজিবুর রহমান, পর্তুগাল। রোনাল্ডো না, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ। ইউরোপের বহু দেশ আমার ঘোরা হয়েছে। ইলিয়াস নোয়াখালী থেকে, আমেরিকার ইলিয়াস নোয়াখালী চলে গেল, গুড। আগ্রাবাদ হাজিপাড়া থেকে সৈয়দ আহমেদ ঈদ মোবারক জানিয়েছেন ভাই, সবার জন্য ঈদ মোবারক। চলুন আমি শুরু করছি। অনেকে খেপে যান, ভাই আমার নামটা পড়লেন না কেন? হাজার হাজার নাম ঢুকে গেছে। তাহলে নামগুলো পড়ি, নিউজটা আরেকদিন দেবো, ঠিক আছে? ওকে, আপনারা সবাই সম্পৃক্ত হয়ে গেছেন, আমি শুরু করছি। আমেরিকা এবং ইসরায়েলের প্রথম পরিকল্পনা কি ছিল? ইরানের সরকার পতন, অর্থাৎ রেজিম চেঞ্জ। তারপর পুতুল সরকার বসাবে এবং ইরানের তেল গ্যাস তারা দখলে নেবে। পাশাপাশি ইউরেনিয়াম নিয়ে যাবে, ব্যালিস্টিক প্রোগ্রাম বা ইরান যে আপডেট হয়েছে সামরিক খাতে সেগুলো ধ্বংস করে ফেলবে। এটা ছিল সহজ হিসেব। ইসরায়েলের মোসাদ এবং মার্কিন সিআইএ তারা ইরানের মধ্যে অনেক দিন কাজ করেছে এবং তারা সেই রিপোর্ট তৈরি করে, বিশেষ করে মোসাদ তারা নেতানিয়াহুকে দিয়েছেন। নেতানিয়াহু সেই রিপোর্ট নিয়ে ছুটে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। ট্রাম্পকে বুঝিয়েছেন যে আমরা এইভাবে এইভাবে সাফল্য পাবো, এইভাবে এইভাবে পুরো গেম আমাদের সাজানো আছে এবং ইরানের মধ্যে আমাদের এত হাজার এজেন্ট রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করবে। তাহলে আমাদের প্রথম টার্গেট খামেনি এবং ইরানের টপ লিডার এবং টপ সেনা অফিসারদের হত্যা করে গেম চেঞ্জ করা। এর পরপরই সরকার বিরোধীরা রাস্তায় নেমে আসবে, তারা বিক্ষোভ করবে, আমরা ঢুকে পড়বো কমান্ডো বাহিনী নিয়ে, ব্যাস খেলা শেষ। খুব সহজ হিসেবে, কিন্তু ঘটে গেছে তার পুরো উল্টোটা। খামেনি যখন বুঝলেন যে ইরানে তার বেঁচে থাকার চেয়ে মানে মরে যাওয়াটা এখন ইরান রাষ্ট্রের জন্য বা কালেমা পতাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইরান যেটাকে কালেমার পতাকা বলতে একটা মেসেজ বোঝায় ইসলামের। খামেনি পারতেন তার জায়গা পরিবর্তন করতে, খামেনি পারতেন আরো বেশি গোপন জায়গায় থাকতে, কিন্তু খামেনি তার পুরো পরিবার নিয়ে, সন্তান, স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি, জামাই সবাইকে নিয়ে একটি জায়গায় ছিলেন এবং তিনি ইসরায়েল আমেরিকার প্রথম অ্যাটাকই মারা গেলেন। আর এই যে মারা গেলেন বা শহীদ হলেন, এটি হলো ইরানের টার্নিং পয়েন্ট, মানে বিজয়ের মূল টার্নিং পয়েন্ট। কেন? খামেনির মৃত্যুর পর পুরো ইরান জেগে উঠেছে। যারা সরকার বিরোধী আন্দোলন করেছে বিগত সময়গুলোতে তারা আর রাজপথে নামেনি, কারণ তারা বুঝে গেছেন খামেনি হত্যার সঙ্গে সঙ্গে আমেরিকা ইসরায়েলের আসল মুখোশটা। খামেনির মৃত্যুর পর পুরো ইরান জেগে উঠেছে, যেটা তার জেগে থাকা অবস্থা, তিনি বেঁচে থাকা অবস্থায় যে বিদ্রোহটা ইরানে হয়েছে তার মৃত্যুর পর যেন পুরো ইরান ঐক্যবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা ইসরায়েল এখানে হিসেবটা পুরোপুরি ভুল করে ফেলেছে। এরপর তার অসুস্থ ছেলে মুস্তফা খামেনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু ক্যামেরায় আসলেন না। তার লিখিত বাক্য বা লিখিত বক্তব্য ছাড়া আর কিছু পাওয়া গেল না। ইরানের সেনাবাহিনী, ইরানের আইআরজিসি, ইরানের বাকি নিরাপত্তা বাহিনীগুলো সর্বোচ্চ লড়াই করে যাচ্ছেন একটি সবচেয়ে, মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে প্রযুক্তি এবং
সব দিক থেকে যারা শক্তিশালী। এই অসম যুদ্ধে ইরান 40 দিন পার করে তার বিজয়ের স্মারক দেখালো। ইরান এখন বুঝে গেছে, বা ইরানের জাতি বুঝে গেছে, তারা আসলে পরাজিত জাতি না, তাদের মধ্যে পরাজিত মানসিকতা তৈরি করেছিল সেই পশ্চিমা দুনিয়া। এরপর ট্রাম্প ঝাড়লেন নেতানিয়াহুকে, তুমি আমার কি হিসেব দিছ, তোমার মোসাদ আমাকে কি হিসাব দিছে বালসাল, তোমার হিসেব দিয়ে কিচ্ছু হয়নি, পুরো উল্টো, আমরা শেষ। মার্কিন গণমাধ্যম বলছে ইরানের হাতে 50 থেকে 60টি গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট হারিয়েছে আমেরিকা। ওইদিকে যাচ্ছে না, আসেন আপনি। সাম্প্রতিক যুদ্ধে ইরান নতুন করে বলছে তারা ইসরায়েলের জন্য বিশেষ মিসাইল রেডি রেখেছে, যেগুলো তারা বিগত সময় ব্যবহার করেনি, এগুলো তারা এবার ব্যবহার করবে। তারা বলছে আমরা ওই দেশটির রাজধানী তেল আবিব, বাণিজ্যিক নগরী হাইফা, পারমাণবিক প্রজেক্ট বা পারমাণবিক বোমাগুলো যেখানে রাখা হয়েছে ডিমোনা, আর কিছু অবশিষ্ট রাখবো না যদি আমরা আক্রান্ত হই। আমরা যে মিসাইলগুলো সেট করে রেখেছি, জাস্ট একটা সুইচ টিপ দিলে ওই দেশটিকে তামা করে ফেলবে। আমেরিকাকে বলছে তুমি তোমার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান নিয়ে প্রবেশ করতে পারো, আমরা তোমার জন্য আরো বড় সারপ্রাইজ রেডি রেখেছি, তুমি আসো, আমরা তোমাকে সেই সারপ্রাইজ দিতে চাই। আর সেটি হলো আওরাসি কামাঙ্গির। আওরাসি কামাঙ্গির ইরানের নিজের তৈরি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা দিয়ে ইরান আমেরিকার MQ-9 রিপার পৃথিবীর সবচেয়ে আধুনিক ড্রোনকে ভূপাতিত করেছে। এ পর্যন্ত 20-এর অধিক ড্রোন ধ্বংস করেছে ইরান। পাশাপাশি F-35কে লক্ষ্য করে শুট করেছে, যেটি শেষ পর্যন্ত পালিয়ে বেঁচেছে। পারস্যের একজন বিখ্যাত তীরন্দাজ আওরাস, তার নামে এই প্রতিরক্ষা ব্যবস্থাটির নামকরণ করা হয়েছে আওরাসি কামাঙ্গির। এটি এখন আমেরিকার সবচেয়ে বড় টেনশনের আরেকটি কারণ, কারণ এ পর্যন্ত এই মোবাইল লঞ্চিং প্যাডটি বা মোবাইলের মতো খুব দ্রুত স্থান পরিবর্তন করা প্রতিরক্ষা ব্যবস্থাটি ইরানকে অনেক বেশি সাকসেস দিয়েছে। দর্শক, প্রশ্ন উঠতে পারে ইরানে কেন তারা ব্যর্থ হয়েছে, আমেরিকা এবং ইসরায়েল? কারণ ইরানকে নিয়ে তাদের যে হিসেব, এটি সাধারণত একটি দেশের মতো, ধরেন বাংলাদেশ, পাকিস্তান বা আরবের কোনো দেশের মতো। তারা মুসলিম দেশগুলোতে রেজিম চেঞ্জ যে প্রক্রিয়া ঘটান, ইরানের ক্ষেত্রে সেম হিসেব করেছেন কি, একটা বিশ্বাসঘাতক দলকে তারা প্যাট্রোনাইজ করবে, অর্থ দিবে, অস্ত্র দেবে, তাদেরকে ক্ষমতার লোভ দিবে, বাস তারা রাস্তায় নেমে যাবে, জনগণ তাদের সাথে নেমে যাবে। এরপর বিক্ষোভ, তারপর সেনাবাহিনীর ভিতর থেকে কু, ব্যাস সরকার পতন। যেমন 1/11, যেমন ইমরান খানের পতন, প্রত্যেকটি একইভাবে। যেমন তুরস্কের মনে আছে এরদোয়ানের বিরুদ্ধে যে কুটি হয়েছিল, কিন্তু এরদোয়ান বিজয় লাভ করেছিলেন, সফল হয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ পরাজিত হয়েছে। 1/11 হাসিনা আসছে, আবার পাকিস্তানের ইমরান খান বিদায় নিয়েছে। তো ইরানের এই খেলাতে আমেরিকা ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে, কারণ ইরান জাতিটা 5 থেকে 6,000 বছরের ইতিহাস বহন করা একটা জাতি। তাদের রক্তে, তাদের প্রতিটি প্রজন্মে যে ঐতিহাসিক বীরত্বের ইতিহাস লেখা আছে, এটা আমাদের ঘাড়ে নেই। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস খুব খারাপ। আমাদের পূর্বপুরুষরা মীর জাফর ছিলেন, মীর সাদিক ছিলেন। আমরা সিরাজউদ্দৌলার কথা বললেও আমাদের রক্তে মীর জাফরের রক্ত আছে। যেমন ধরেন, যে দলটি 15.5 বছর ক্ষমতায় আসতে পারেনি, মার খেয়ে পিঠ দেয়ালে ঠেকে গেছে, যাদের মাধ্যমে ক্ষমতা এসছিল জুলাই বিপ্লব, এখন মনে হচ্ছে জুলাই বিপ্লবীরা বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী। আজকে বিএনপির চেহারার দিকে তাকান, ভালো করে তাকান। বিএনপির সামনে শত্রু আর আওয়ামী লীগ নেই। বিএনপির সামনে শত্রু হলো এনসিপি, জামাত আর ডক্টর ইউনূস। ভালো করে খেয়াল করবেন, বিএনপি টোটাল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, মাথামোটাগুলো, গর্ধবগুলোর টার্গেট এনসিপি, জামাত আর ডক্টর ইউনূস। তারা কোথাও আওয়ামী লীগ নিয়ে একটা সমালোচনা করছে না। যারা 15.5 বছর বিএনপিকে নির্যাতন করে একদম মানে কি বলবো তছনছ করে ফেলেছে। বিএনপির বেগম জিয়াকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে। তারেক রহমানকে 18 বছর দেশে আসতে দেওয়া হয়নি।
বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন ক্রস ফায়ার করেছে। দেখেন বিএনপির টেলিভিশন টকশো দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, প্রত্যেকটি জায়গায় বিএনপি টার্গেট এখন জামাত, এনসিপি, ইউনূস, কোথাও আওয়ামী লীগ নেই। এইরকম জাতি যাদের সামনে আছে বা এইরকম যারা, দেখেন বিএনপি জুলাইকে আর অন করে না, যে ওয়াদা দিয়ে ক্ষমতা এসেছিল তারা সংবিধান পরিবর্তন করেনি। ভালো করে দেখেন, এখন বিএনপি সমালোচনা নিতে পারবে না, বলবে গুপ্ত গুপ্ত। বিএনপির দলটাই তো গুপ্ত, পুরোটাই গুপ্ত। গুপ্ত না, বিএনপি পুরোটাই একটা গুপ্ত, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানি সেনা। সেখানে তিনি গুপ্ত থেকে স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তারপর যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি পাকিস্তানের পোশাক পরা পাকিস্তানি সেনা ছিলেন। সেই ঘর থেকেই, গুপ্ত থেকেই স্বাধীন মানচিত্রের পতাকা উড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো গুপ্ত তো আমরা জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছি এবং আমরা জিয়াউর রহমানের অনুসারিত, একই তো কথা। সো গুপ্তের বলে কোনো আঘাত লাগছে না। আসেন, আমার আলোচনার বিষয়টা সেখানে না, মাঝে একটু আমি আপনাদের কিছু মেসেজ দিলাম বাংলাদেশ সম্পর্কে যারা শুনতে চান। নিউ ইয়র্ক টাইমস, মার্কিন গণমাধ্যম, অন্যতম গণমাধ্যম, একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছে, মানে সবচেয়ে কি বলবো, বোম ব্লাস্টিং খবর নিউ ইয়র্ক টাইমস দিচ্ছে, কি জানেন? 300 বিলিয়ন মার্কিন ডলার, আবার শোনেন, 300 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দিচ্ছে আমেরিকা। বাংলাদেশের এই মুহূর্তে রিজার্ভ কত জানেন? সর্বোচ্চ কত? 16 থেকে 20-22-এর মধ্যে। 16 থেকে, হাসিনা পরে 14 বা 16 রেখে গেছে, ইউনুস টেনে সেটা 20-22 বিলিয়ন ডলারে এনেছে, 20-22 মাত্র। আর আমেরিকা ইরানকে দেবে 300 বিলিয়ন মার্কিন ডলার, নট মিলিয়ন, এটা বিলিয়ন বলছি। মানে কি, কেন দেবে? অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে এমন ভাবে ধরা খেয়েছে যে ইরান তাকে তার যে আলোচনার টেবিলে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, বুঝিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধ করতে চাও আমার সাথে, তাহলে আমার পুরো ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানকে 300 বিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হচ্ছে। এই টাকা কিভাবে দেবে এটি নিয়ে নানান আলোচনা হতে পারে। এই টাকা নগদ আমেরিকা ইরানকে দেবে না, কারণ এই টাকা আমেরিকা ইরানকে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবী জেনে যাবে ট্রাম্প পরাজিত হয়ে গেছে ইরানের কাছে। তাহলে কি করতে হবে? এই টাকা ট্রাম্প তার কোনো বন্ধুদের কাছ থেকে এবং নিজের পক্ষ থেকে কালেক্ট করবে। হতে পারে গালফ কান্ট্রি, আরবের কাছ থেকে নেবে কিছু, নিজে দেবে কিছু। ইরানের মধ্যে যে ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল, আমেরিকা, সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই 300 মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এবার বুঝতে পারছেন যুদ্ধে কে হেরেছে কে জিতেছে। পাশাপাশি ট্রাম্প মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি ঘাঁটি ইরান যে হিট করেছিল, এগুলো মোটামুটি নাস্তানুবোধ হয়ে গেছে। এগুলো ইরান নতুন করে আমেরিকাকে আবার সংস্কার করতে দিচ্ছে না, টার্গেটে রেখেছে। ইরান বলছে যদি তুমি আক্রমণ করো, সেই 16টি আমরা ধ্বংস করেছি, বাকিগুলো আমরা শেষ করে ফেলবো। ট্রাম্পের সেনারা এখন বলতে পারেন যে একটা অনিশ্চিতভাবে গল্ফে আছে, তারা জানেন না আগামী দিনগুলোতে কি হবে, ইরান তাদের সাথে কি আচরণ করবে। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র 95 বিলিয়ন মার্কিন ডলার প্রথম কয়েকদিনেই ব্যয় করেছে, ক্ষতি হয়েছে তাদের 95 বিলিয়ন মার্কিন ডলার। কে বলছে? মার্কিন গণমাধ্যম। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল পৌঁছে গেছে। সেই ফাইলটি দেখে ট্রাম্পের চোখ চড়াক গাছ। কি সেটি? পুরো বিষয়টির মধ্যে ইরান বলে দিয়েছে তারা কি কি চায়, কি কি চায় না। এখন ট্রাম্প এটিকে সাইন করতে ইরানের কাছ থেকে 2 দিন সময় চেয়ে নিয়েছে, বলছে ইরান আমাকে 2 দিন সময় দাও। এই ফাইলটির মধ্যে ট্রাম্পের রাজনীতি বা আমেরিকার যেই সুপার পাওয়ারের ক্ষমতা, সেটাকে ক্রস করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইরান হরমুজ প্রণালীতে তার আধিপত্য ধরে রাখবে, ইরানে কখনো আক্রমণ করতে পারবে না। 300 বিলিয়ন দেবে ইরানের
পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রিজ হওয়া অর্থ ফেরত দিতে হবে এবং ৬০ দিনের এই যুদ্ধবিরতি নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ আমেরিকা এবং ইরান আগামী ৬০ দিন তারা আর কোনো যুদ্ধে জড়াবে না। এটা নিয়ে তারা একটা সিগনেচার বা একটা কি বলবো ডিলের মধ্যে আছে। ট্রাম্প এখন ওই ফাইলটিকে নিয়ে গভীরভাবে মনোযোগী, কারণ এই খবরটি জেনে গেছে আমাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলছেন এটি আমাদের মৃত্যু পরোয়ানা, মানে আমরা যা কিছু করেছি এরপর পুরো পৃথিবী জেনে যাওয়া আমরাই পরাজিত, ইরান বিজয়ী। একদিকে নেতানিয়াহু বলছেন যে আমি তো মানুষকে বলতে পারছি না আমার ভিতরে ইরান কি করে গেছে, আমি তো সবাইকে সীমিত বা সেন্সর করে একটু একটু দেখিয়েছি। পুরো দেশটির ভেতরে যে পরিমাণ তাণ্ডব ইরানের মিসাইল চালিয়েছে, যদি এই দৃশ্য পৃথিবী দেখত। সেদিন ওই দেশের একজনের টুইট পড়ছিলাম, কোন দেশের বলছেন তো, নেতা কাকুর দেশের লোক। তিনি বলছেন বিশ্ব মিডিয়া যদি তার দেশের চিত্র দেখতে পেত বা দেখাতে পারতো, মানুষ জানতো কি ঘটেছে তার দেশের ভেতরে। তার মানে ইরান এই লড়াইতে কাউকে ছাড় দেয়নি, শেষ পর্যন্ত নত হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে। কারণ মার্কিন গণমাধ্যম বলছে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দিতে যাচ্ছে আমেরিকা। এর অর্থ বোঝেন, ইরানের যা ক্ষতি হয়েছে সব পূরণ করতে যাচ্ছে এখন আমেরিকা। আবার বলা হচ্ছে দুই দেশ আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত আসলে কি হবে বলা যায় না। দুটো পৃথিবীতে কয়েকটি আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার আছে, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প সকালে কি বলেন দুপুরে বুঝি না, দুপুরে কি বলেন বিকেলে বুঝি না, বিকেলে কি বলেন রাতে আসলে উল্টো ঘটে যায়। আরেকটি হলো পাকিস্তানের ক্রিকেট দল, জিতে যাওয়া ম্যাচ হেরে যাবে। আরেকটা আনপ্রেডিক্টেবল দল বাংলাদেশে আছে, যারা ক্ষমতা যাওয়ার আগে একটা করেন, ক্ষমতা যাওয়ার পরে আরেকটা করেন। সেই দলটির নাম কমেন্টে লিখবেন। তো দর্শক, এই পরিস্থিতির মধ্যে এখন আরব দেশগুলো ট্রাম্পকে বলছে খবরদার তুমি আর যুদ্ধ শুরু করবা না, তুমি যুদ্ধ শুরু করে আমাদের যে ক্ষয়ক্ষতি করছো এটা আমরা পূরণ করতে আমাদের কয়েক যুগ লেগে যাবে। কারণ ইরান যে পরিমাণ ধোলাই আরবে চালাইছে এবং তাদের বাণিজ্যিকভাবে যে ক্ষতি হয়েছে, তাদের পৃথিবীব্যাপী তাদের যে ব্যবসা বাণিজ্যগুলো, এগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আরবের। তাই তারা ট্রাম্পকে আর যুদ্ধে জড়াতে দিচ্ছে না, চাপ দিচ্ছে। ট্রাম্প আরবকে ছাড়া যুদ্ধ করতেও পারবে না। এরই মধ্যে আফগান রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি হতে যাচ্ছে এমন খবরও চলে এসছে। অর্থাৎ পৃথিবীর রাজনীতি এক ভিন্ন গতিতে এগুচ্ছে। শেষ পর্যন্ত ইরানের সেই ফাইলে কি ট্রাম্প সিগনেচার করবে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নেক্সট ভিডিওতে জানাবো সেই ফাইলে ট্রাম্প সাইন করেছে কি করেনি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।